এইচএসসি পরীক্ষা শীতকালীন অবকাশ সব মিলায়ে একদম জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস হবে। আচ্ছা, তাহলে তো ভালো। এই বন্ধের মধ্যে যার যা মানে যাদের বন্ধ আছে আর কি, সবাই যার যার মতো করে সিলেবাস সিলেবাস সব শেষ করে ফেলো। অনেক পড়তে হবে বুঝছো, অনেক পড়ালেখা ছাড়া উপায় নাই। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে আমরা পড়তেছিলাম কি, আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যালকোহল পড়তেছিলাম। অ্যালকোহলের ব্যাপারে অনেক কিছু জানা হয়ে গেছে। অ্যালকোহলেরও মাইনর জিনিসপত্র বাকি। কিছু মাইনর হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে লাগবে না, আর আরো কিছু মাইনর হচ্ছে আমরা অন্য টপিকের মধ্যে পড়ে ফেলবো। যেমন বক্তিয়ার বোধহয় ওই যে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার কথা বলতেছিল, ওইটা কিন্তু অন্য টপিকের মধ্যে আছে, ওইটা আমাদের এমনিতেও চলে আসবে সিলেবাসের মধ্যে। তো অ্যালকোহলের ব্যাপারে আমরা প্রস্তুতি এবং বেশ কিছু বিক্রিয়া এগুলো আমরা পড়ে ফেলছিলাম। আমাদের প্ল্যান হচ্ছে আমরা ডিসেম্বরের থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা অ্যারোমেটিক পার্টটুকু শেষ করে ফেলার ট্রাই করবো। মানে আমাদের একটা চেষ্টা থাকবে যে বাই ফেব্রুয়ারি, যেহেতু আমরা এখন পর্যন্ত তোমাদের গুজবে হোক আর যাই হোক শুনতে পাচ্ছি যে বাই ফেব্রুয়ারি অথবা ফার্স্ট উইক অফ মার্চ তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যেতে পারে। তো আমাদের একটা টার্গেট আমরা নিচ্ছি যে ফেব্রুয়ারির মধ্যে আমাদের শর্ট সিলেবাসে যা কিছু আছে, মানে টেস্টের জন্য যে প্রিপারেশনটা দরকার, এটা যেন আমাদের কমপ্লিট হয়ে যায় আর কি। ঠিক আছে, তো সিলেবাসের পার্টটুকু নিয়ে তোমরা খুব বেশি চিন্তা করো না। মানে আমরা সেটা দায়িত্ব নিচ্ছি যে ফেব্রুয়ারির মধ্যে আমরা সিলেবাস শেষ করব। তোমরা বরং, আমাদের সিলেবাস এমন যেন না হয় যে ভাইয়ার সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু আমার শেষ হয় নাই, এটা করা যাবে না আর কি। ওইটার জন্য যা করা দরকার তোমরা সেটা করতে থাকো, বাসায় যেন লেকচার টেকচার জমে না যায় সেটার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমরা অ্যালকোহল তো পড়েছি আগে, আমরা আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। যে সে ইম্পর্টেন্ট না, মারাত্মক ইম্পর্টেন্ট। মারাত্মক ইম্পর্টেন্ট কিভাবে বোঝা যাচ্ছে, কারণ আমরা এই যে এতদিন পরে এসে পড়তেছি, যেহেতু একটা চ্যাপ্টার কি হবে, যত সামনের দিকে যাচ্ছি তত তো গভীরের দিকে টপিক আসতেছে আর কি। তো আজকে হচ্ছে আমরা কার্বনিল যৌগ নিয়ে পড়ালেখা করব। এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। টপিক বলতে হচ্ছে যা আমরা পড়বোই কার্বনিল কম্পাউন্ডের আন্ডারে, যা কিছু পড়বো এগুলো থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে, ভালো ভালো প্রশ্ন আসবে। তো শুরু করি। কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ কাকে বলে, কার্বনিল কম্পাউন্ড সেটা হচ্ছে এই মূলক বা রেডিকেলটাকে আমরা বলি হচ্ছে কার্বনিল রেডিকেল। এই রেডিকেল বা মূলক যে কম্পাউন্ডের মধ্যে থাকে তাকে বলা হয় হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড ক্যান বি অফ টু টাইপস, দুই রকম হইতে পারে। এই জিনিসটা ডিপেন্ড করে এই যে দুইটা ফাঁকা হাত দেখা যাচ্ছে কার্বনে, ফাঁকা ভ্যালেন্সি, এই ভ্যালেন্সি গুলি আমরা কি দিয়ে ফিল আপ করতেছি তার উপর বেসিক্যালি ডিপেন্ড করে যে এই কার্বনিল কম্পাউন্ডটার নাম বা চরিত্র কি হবে। দুইটা ফাঁকা হাতের লিস্ট একটা হাতে যদি হাইড্রোজেন লক করা হয়, ধরো একটা হাতে হাইড্রোজেন একেবারে বেঁধে দেওয়া হলো, অন্য হাতটাতে হাইড্রোজেন বা যে কোনো অ্যালকাইল যে কোনো কিছু থাকতে পারে, সমস্যা নাই। মূল জিনিস হচ্ছে এক হাতে যদি হাইড্রোজেন লক হয়ে যায় তখন এই কম্পাউন্ড গুলাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইড এর ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আমরা বলি হচ্ছে সিএইচও। এই যে এই এইচ, এই সি এবং এই ও, এই হচ্ছে সিএইচও। আর এই যে ফাঁকা হাতটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে এই ফাঁকা হাতটা, এই যে এখানে এইচ বা আর যে কোনো কিছুই থাকতে পারবে। আর যদি আমরা বলি বা দেখি যে কার্বনিলের এই দুইটা হাতের কোনোটাতেই হাইড্রোজেন নাই, বরং দুইটাতেই হচ্ছে অ্যালকাইল, সেটা একই রকম হোক বা ভিন্ন ভিন্ন রকমের হোক, তখন আমরা এই কম্পাউন্ড গুলিকে বলি হচ্ছে কিটোন কম্পাউন্ড। এবং কিটোনের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আমরা ক্লেম করি এই জিনিসটাকে, যে দুইটা ফাঁকা ভ্যালেন্সি বা হাত দেখা যাচ্ছে সেখানে হাইড্রোজেন দেওয়া যাবে না, সেখানে অ্যালকাইল রেডিকেল রাখতে হবে, অ্যালকাইল মূলক রাখতে হবে। সেই দুইটা অ্যালকাইল একই রকম হতে পারে অথবা ভিন্ন রকমের হইতে পারে। তাহলে এই হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন দুইটা ভাগ, দেখে যেন আমরা চিনতে পারি, ঠিক আছে, কোনটা অ্যালডিহাইড আর কোনটা হচ্ছে কিটোন। আর কার্বনিল কম্পাউন্ডের এই কার্বনটা কোন হাইব্রিডাইজেশনে আছে? sp2। রুল কি ছিল মনে আছে? এগুলো কিন্তু একেবারে ভুলে যাওয়া যাবে না। অ্যাটাচড অ্যাটম প্লাস হচ্ছে লোন পেয়ার, এই কাউন্টটা দিয়ে আমরা সবসময় বের করতাম যে হাইব্রিডাইজেশন টাইপটা কি হবে। তো অ্যাটাচড অ্যাটম এখানে কয়টা দেখো কার্বনের সাথে, এইখানে একটা অ্যাটম কানেক্টেড, এইখানে কানেক্টেড, এইখানে কানেক্টেড, তিনটা হচ্ছে অ্যাটম কানেক্টেড এবং কোনো লোন পেয়ার নাই, চারটা ভ্যালেন্সি কাজে লেগে গেছে। তো এই দুইটার সামেশন যদি 3 আসে তখন এটাকে আমরা বলি হচ্ছে sp2। sp2 হলে আমরা জানি এটা এরকম একটা শেপের হয়, বন্ড অ্যাঙ্গেল গুলি 120 ডিগ্রির মতো করে হয়। তো আমরা যখন ড্র করব এবং লিখবো বলবো তখন এই জিনিসগুলো যেন আমাদের প্রাইমারিলি মাথায় থাকে। ঠিক আছে,
দেন আসো প্রস্তুতি। কথা কি ছিল যে প্রিপারেশন যখন আমরা পড়বো তখন আমরা আগের সব টপিক রিকল করার চেষ্টা করব যে কত কত টপিক কোন কোন টপিক পড়ার সময় আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রিপেয়ার করতে পেরেছিলাম, ওইগুলাকে আমরা লিস্ট ডাউন করে হচ্ছে লিখে দিব। তো বলো তোমাদের কার মনে কি আছে, এগুলো কিন্তু তোমাদের বলার টপিক আর কি। যার যা মনে আছে একটা করে মেথড বলতে থাকো, এখানে অ্যাটলিস্ট 2-3টা মেথড কিন্তু খুব ইজিলি বলতে পারা উচিত। অ্যালকোহলকে জারণ করলে হ্যাঁ, একটু কি প্রিসাইজ হওয়া যায়? ধরো আমরা যদি অ্যালকোহলকে জারণ করি কি পাওয়া যাবে আসলে? 1 ডিগ্রিকে করলে অ্যালডিহাইড, আর 2 ডিগ্রিকে করলে গুড। তো আমরা এখন থেকে ওই ডিটেলটা বলবো, ঠিক আছে? যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি অক্সিডেশন, তাহলে পাওয়া যাবে হচ্ছে অ্যালডিহাইড। আর 2 ডিগ্রিকে যদি আমরা অক্সিডাইজ করি বা জারণ করি তাহলে পাওয়া যায় হচ্ছে কিটোন। তো আমি আর রিয়াকশনে গেলাম না, এই রিয়াকশন অলরেডি হয়তো কোনো না কোনো জায়গায় লেখা আছে। তাহলে একটা প্রিপারেশন ডান। বক্তিয়ার বলছে উইলিয়ামসন ইথার সিনথেসিস, মেবি না, উইলিয়ামসন ইথার সিনথেসিসে তো ইথার পাওয়া যাবে, অ্যালডিহাইড কিটোন তো আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইথারের প্রস্তুতি, তো এটা না। আর কি আছে? গ্রিগনার্ড বিকারক। কার্বক্সিলিক অ্যাসিডকে কি করতে হবে বলো তো, কি করলে কি পাওয়া যাবে? বিজারণ। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি তাহলে হচ্ছে অ্যালডিহাইড আসবে, এটা একটা মেথড হইতে পারে। থার্ড মেথড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, বাট গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়াগুলো এইচএসসি সিলেবাসে না, ওগুলো একটু ডিফিকাল্ট অ্যালডিহাইড কিটোন পাওয়ার জন্য যেগুলো লাগবে। আমরা অ্যালডিহাইড কিটোন ইউজ করে অ্যালকোহল গুলো তৈরি করেছিলাম, ওটা এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপুর কথা ঠিক আছে, গ্রিগনার্ড রিয়েজেন্টের ব্যাপারে আমরা সবসময় বলে আসতেছিলাম যেগুলো দিয়ে সবকিছু তৈরি করা যাবে। সেই কনটেক্সটে এই তথ্য সঠিক যে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারবো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল বা এই কলেজ লেভেলের জন্য এটা আবার খুব ডিফিকাল্ট রিয়েকশন হয়ে যায়, যে কারণে এগুলো আবার আমাদের সিলেবাসে নাই। তো এটা তুমি চাইলেও লিখতে পারতেছো না, ওটা তোমার স্কিপ করতে হচ্ছে। আমরা আরেকটা মেথডের নিয়ে কথা বলতে পারি। দেখো আর কারো মাথায় কিছু আছে কিনা অলরেডি, তারপর আমরা ডিসকাশনে আসি। জুহাইফ একটা প্রশ্ন করছো যে ভাইয়া কিটোন হওয়ার চান্স কি বেশি কোথায় ভাইয়া, মানে জগতে নাকি কোন একটা পার্টিকুলার বিক্রিয়াতে? ভাই একটা পার্টিকুলার বিক্রিয়াতে। হ্যাঁ, কোন বিক্রিয়া তখন তো, মানে কোন বিক্রিয়াটাতে কিটোন হওয়ার চান্স বেশি কিনা জানতে চাচ্ছো? ভাই সেকেন্ড বিক্রিয়াটা, 1 নাম্বারটা। 1 নম্বরের কি, যে 2 ডিগ্রি অ্যালকোহল যেটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, মানে এখানে কিটোন হওয়ার চান্স বেশি মানে কি, অন্য কোনো চান্সই তো নাই। 100% চান্স হচ্ছে এই রিঅ্যাকশনে কিটোনই তৈরি হবে সবসময়। বুঝছো? তুমি যদি কোনো 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করো সেটা সবসময় অ্যালডিহাইড দিবে, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করো ওটা সবসময় কিটোন দিবে। তো চান্সের কোনো বিষয়ই নাই, অন্য কোনো কিছু আসারও কোনো চান্স নেই, এখানে কিটোনই আসবে সবসময়। আমরা কি একটা রিঅ্যাকশন লিখে দেখাবো তোমাদেরকে? ধরো প্রথমটার এক্সাম্পল হচ্ছে এরকম যে তুমি যদি ইথানল টাইপের কোনো কম্পাউন্ড নাও, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। জোয়েফ তুমি কি 1 ডিগ্রি 2 ডিগ্রি বিষয়টা মাথায় আছে? এগুলো কিন্তু তোমার সেলফ স্টাডি ছিল। হ্যাঁ ভাইয়া, এগুলো করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে ইথানল একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা সবাই জানি। তাহলে আমরা এখন এটাকে অক্সিডাইজ করলে এই যে এরকম 2 কার্বনে অ্যালডিহাইডে কনভার্ট হবে। আর আমরা যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নেই, যেমন এরকম, ধরো এইটা, সরি এটা, এটাকে যদি আমরা অক্সিডাইজ করি সে ডিরেক্টলি হচ্ছে কিটোনে কনভার্ট হবে, CH3 COCH3। ঠিক আছে? তো জুহাইফ হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো মনে হয়। থার্ড মেথডটা নিয়ে কথা বলতেছিলাম, থার্ড মেথডটা হচ্ছে ডাইহ্যালাইড থেকে। তোমাদের কারো কি এই জিনিসটা মানে মেমোরিতে হিট টিট করে কিনা দেখো, যে ডাইহ্যালাইড থেকে এই হেডলাইন আগেও একবার দেওয়া হয়েছিল, আগেও একবার আমরা এটা থেকে প্রস্তুতি পড়েছিলাম। কোন টপিকে যদি কেউ বলতে পারো তাহলে আমরা খুবই পুলকিত হতাম আর কি। আর ডাইহ্যালাইড কয় টাইপ হয় এগুলো যদি কেউ বলতে টলতে পারো খুব ভালো হয়। বক্তিয়ার অলরেডি একটা সঠিক উত্তর দিছো। ডাইহ্যালাইডের লাস্ট টাইম যখন আমরা এটা পড়েছিলাম তখন এটা আমরা পড়েছিলাম হচ্ছে অ্যালকিন প্রিপারেশনের সময়। ডাইহ্যালাইড মানে হচ্ছে 2 পিস হ্যালোজেন থাকে যেই কম্পাউন্ডে, এটা 2 ভাগে বিভক্ত, একটাকে বলে জেম, একটাকে বলে ভিস। কে বলবা? জুবায়ের বলো, জেম ডাইহ্যালাইড কি জিনিস আর ভিস ডাইহ্যালাইড কি জিনিস?
জেম হচ্ছে মানে অপোজিটে থাকে, একই কার্বনের অপোজিটে থাকে, আর ভিস হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনে থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জেম মানে হচ্ছে একই কার্বনে থাকা হ্যালোজেন, দুইটা হ্যালোজেন। আর ভিস মানে হচ্ছে অ্যাডজাসেন্ট বা পাশাপাশি কার্বনে থাকা দুইটা হ্যালোজেন। ঠিক আছে, তাহলে একটু আমরা তোমাদেরকে আইডিয়া দিই যে আমরা ডাইহ্যালাইড থেকে যে অ্যালডিহাইড কিটোন তৈরির চিন্তা করতেছি, তোমরা দেখবা যে অ্যালকিনের সময় টপিকটা নিয়ে কথা হয়েছিল যে আমরা অ্যালডিহাইড কিটোনে কিন্তু এই টপিকটা পড়বো। তো অত ডিটেল মনে না থাকলেও সমস্যা নেই, এখানে কি করতে হবে, জেম 1,1 ডাইহ্যালাইড। আমরা অ্যালডিহাইড কিটোন যখন সরি কি বলবো এটাকে, অ্যালকিন যখন পড়েছিলাম তখন আমরা ভিস থেকে পড়েছিলাম। ঠিক আছে, একটু মিলাই নিও তাহলে ভালো মনে থাকবে। আর আমরা জেমটা নিয়ে কথা বলি নাই, জেমটা হচ্ছে যে আজকে জেমটা কাজে লাগবে। তো জেম 1,1 ডাইহ্যালাইড আর জেম 1,1 ভিন্ন অন্য ডাইহ্যালাইড। জেম 1,1 ডাইহ্যালাইড এই কথাটা যদি কোথাও দেখি, এই কথাটা দেখে কি বোঝা উচিত? জেম মানে জেম, একই কার্বনে থাকবে। ডাইহ্যালাইড মানে একই কার্বনে দুই পিস হ্যালোজেন থাকবে। 1,1 কথাটার মানে কি, কে বলতে পারবো? 1,1 কথাটার মানে হচ্ছে সেই কার্বনটা যেটাতে দুইটা হ্যালোজেন কানেক্টেড, সেটা যদি 1 নাম্বার কার্বন হয়, আমরা তো জানি, আমাদের মনে আছে বোধহয় নামকরণের সময় কিন্তু ওই যে দুইবার করে কিন্তু নামটা বলতে হয়, তাই না? যেমন 2,2 ডাইমিথাইল ওরকম। তো জেম 1,1 ডাইহ্যালাইড এই কথাটার মানে হচ্ছে যেই দুইটা হ্যালোজেন কানেক্টেড সেটা আসলে কোন একটা শিকলের এক প্রান্তে আছে, তো ওই কার্বনটা অলওয়েজ কি পাবে, 1 নাম্বার পাবে। যেমন এইখানে স্ক্রিনে এখন যে যৌগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোনো একটা 1,1 জেম ডাইহ্যালাইড। কেন? এই যে প্রান্তের কার্বনেই তোমার দুইটা হ্যালোজেন কানেক্টেড। ক্লিয়ার সবাই? আর জেম 1,1 ভিন্ন অন্য ডাইহ্যালাইড এই কথার মানে হচ্ছে স্টিল ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড। কিন্তু যদি যৌগটা এরকম হয় তাহলে তুমি কি এই মাঝখানে কার্বনটাকে কখনো 1 নাম্বার বলতে পারবা? পারবা না। তো তো এই টাইপের ডাইহ্যালাইডকে আমরা বলবো যে জেম 1,1 না অন্য কোনো ডাইহ্যালাইড। যেমন ধরো এটা জেম 2,2 ডাইহ্যালাইড বলতে পারো তুমি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এরকমই যে জেম 1,1 ডাইহ্যালাইড আর জেম 1,1 ছাড়া অন্য কোনো ডাইহ্যালাইড, এইভাবে এই কম্পাউন্ড গুলাকে বা যৌগগুলাকে কিন্তু চিহ্নিত করতে পারতে হবে। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে কথা বইলো। এখন জেম 1,1 ডাইহ্যালাইড কি করতে হবে, এটার মধ্যে কস্টিক পটাশ যোগ করতে হবে। কেমন ধরনের কস্টিক পটাশ এই প্রশ্ন করতে পারা উচিত, কারণ আমরা জানি যে কস্টিক পটাশ কোন রকম সেটা না জানলে রিয়াকশনে চেঞ্জ আসে। এটা কখনো কখনো প্রতিস্থাপন, কখনো কখনো অপসারণ, বিভিন্ন দিকে রিয়াকশন গুলা ধাবিত হইতে পারে। তো আমরা এই জন্য ক্লিয়ার করে দিলাম এখানে আমরা জলীয় কস্টিক পটাশ নিব। ঠিক আছে, এখন বলো কে বলবা জলীয় কস্টিক পটাশ যদি ইউজ করি তাহলে এখানে কোন ধরনের রিয়াকশন হওয়া উচিত এবং আউটকাম কি আসবে, প্রোডাক্টে কি পাবো? এত সময় লাগা উচিত না, বলো বলো। এটা বলো, জলীয় নিলে কি বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন নাকি অপসারণ, সাবস্টিটিউশন নাকি এলিমিনেশন? HCl উৎপন্ন হবে জলীয় নিলে। কি ইমতিয়াজ লিসান বলতে পারবা এখানে কোন ধরনের বিক্রিয়া হবে? না ভাইয়া। এই যে তোমরা একটা অত্যন্ত বেসিক জিনিস যে ভুলে গেলা, এটা কি ঠিক হইলো? এই যে জিদান বখতিয়ার বলছো, উল্টা বলছো। সবাই মাথায় রাখো, ঠিক আছে? জলীয় দিলে হচ্ছে প্রতিস্থাপন, আর অ্যালকোহলীয় ইউজ করলে, মানে কস্টিক পটাশের কথা বলতেছি, অ্যালকোহলীয় ইউজ করলে হচ্ছে অপসারণ। এটা কিভাবে মনে রাখতে বলছিলাম তোমাদের? তো একটা ছোট্ট বুদ্ধিও মনে হয় শিখাই দিছিলাম, সেটা তো কাজে লাগে নাই। পতে হচ্ছে পানি, পতে হচ্ছে প্রতিস্থাপন, ঠিক আছে? অতে হচ্ছে অ্যালকোহল, অতে হচ্ছে অপসারণ। তো কস্টিক পটাশের সাথে পানি থাকলে সেটা হবে হচ্ছে প্রতিস্থাপন, আর অ্যালকোহল থাকলে সেটা হবে হচ্ছে অপসারণ। ঠিক আছে, এটা যেন ভুলে না যাও কেউ, এটা কিন্তু ভুলে গেলে তো বিপদ। এই যে এই জায়গায় কিন্তু তোমরা উত্তর দিতে পারতেছো না। এখানে জলীয় নিছি, জল বা পানি নিছি, অতএব এখানে প্রতিস্থাপন হবে। প্রতিস্থাপন হলে কি হবে, এই ক্লোরিন গুলি কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে? ওএইচ দিয়ে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, আর পটাশিয়াম ক্লোরাইড পাবো, এটা লিখতেছি না, এগুলো যেহেতু অপ্রয়োজনীয় যৌগ।
দেখো সবাই বুঝলা কিনা এই যৌগটা উৎপন্ন হবে। তুমি নিচেরটাতেও একই সাথে লিখতে থাকি, একই জিনিস উৎপন্ন হবে। তুমি জলীয় কস্টিক পটাশ নিবা, এই যে এরকম আসবে। ঠিক আছে, কোনো কনফিউশন রাখা যাবে না, জলীয় কস্টিক পটাশ নিলেই সিম্পল বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এখন নতুন নলেজ কি? নতুন নলেজ হচ্ছে তারকা চিহ্ন দাও, দিয়ে লিখে রাখো যে ওএইচ মূলক হচ্ছে বড় এবং হেভি, যেভাবে তোমার ভাবতে ভালো লাগে। এই বড় এবং হেভি মূলক হওয়াতে কখনো কোনো একটা পরমাণুতে দুইটা হাইড্রক্সিল বিশিষ্ট যৌগ কখনো স্টেবল হইতে পারে না। হাইড্রক্সিলের লোড অনেক বেশি, হেভিনেস, এই কারণে যেটা হবে, কখনোই তুমি একটা কার্বনে বা একটা যে কোনো পরমাণুতে, এক পরমাণুতে দুই হাইড্রক্সিল মূলক আসতে পারে, সাস্টেন করতে পারবে না। এটা হচ্ছে মূল কথা। আসতেই পারে বিভিন্ন বিক্রিয়া দিয়ে, আসার পর সে যখন বুঝতে পারবে যে চাপাচাপি বেশি হয়ে যাচ্ছে, সেই লোড সে নিতে পারতেছে না, তো তখন পুরো যৌগ ভেঙে পড়ার থেকে সে যেটা করে, হাইড্রোক্সিল গুলাকে ছুটি দেওয়ার চেষ্টা করে, লোডটাকে একটু কমায় নিয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে, তো এটা কমন ইনফরমেশন যে ওএইচ দুইটা থাকতে পারবে না কোনো পরমাণু। অতএব কোনো বিক্রিয়া লিখতে যে সিস্টেম ওয়াইজ তুমি যদি আগাও, কোন একটা পরমাণুতে দুইটা হাইড্রোক্সিল আসতে পারে, বাট তোমাকে জানতে হবে, বুঝতে হবে এই যৌগটা এইভাবে থেকে যাবে না, তাকে আরেকটু চেঞ্জ করে যৌগটাকে ভার থেকে মুক্তি দিতে হবে, লোড থেকে মুক্তি দিতে হবে। তো কি করতে হবে? এই যে যৌগটা উৎপন্ন হলো, এইটার মডিফিকেশন লাগবে বা মডিফিকেশন হবে। এখানে বেশি কিছু করা লাগবে না, তুমি একটা ডেল্টা সাইন দিলেই হবে, যে সামান্য তাপ টাপ নিয়ে এখান থেকে পানি বের হয়ে চলে যাবে। ওয়েট যেহেতু অনেক বেশি, বোঝাই যাচ্ছে যে এখান থেকে আসলে পানির মতো যৌগ বা হাইড্রোজেন পারক্সাইডের মতো যৌগ কিন্তু তৈরি হওয়াটা স্বাভাবিক। এই যৌগ তৈরি হওয়ার পর কি হবে? এখান থেকে পানি চলে যাবে। তো পানি চলে গেলে নতুন যৌগটা কিভাবে লিখবা এটা একটু বুঝে রাখো। পানি মানে কি? এইচ। তো ধরো এই ওএইচটা চলে যাচ্ছে, এই ওএইচ একা গেলে তো আর পানি হবে না, তাহলে এখান থেকে কারে নিয়ে যেতে হবে? এইচটাকে নিয়ে যেতে হবে। তাহলে আমি এগুলাকে একটু শেড করে দিলাম, উপরের ওএইচ গন, নিচের এইচ গন। তাহলে বলো তো, উপরে যে বন্ডটা আছে এটা তো একটা বেকার বন্ড হয়ে যাচ্ছে, উপরে তো কোনো কিছু, কোনো কানেকশন নাই। তাহলে এই বন্ডটা কি করা উচিত বলো তো? তোমাদের অভিজ্ঞতা কি বলে? নিচে এসে বলবো কেন যেন নিচে এসে পড়বে ইমতিয়াজ লিসান? মহাকর্ষ বল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা তো পথে চলে আসছো। উপরের বন্ডটা এখন আর কোনো কাজে লাগবে না, এটা হচ্ছে টুপ করে নিচে পড়ে যাবে। এই যে নিচে চলে আসলো, নিচে সে অক্সিজেনটাকে ধরবে। এটা কোন যৌগ হইলো বলো তো? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এইভাবে হচ্ছে আমরা 1,1 ডাইহ্যালাইড, JM11 ডাইহ্যালাইড ইউজ করে আমরা খুব সহজেই হচ্ছে অ্যালডিহাইড তৈরি করতে পারি। ঠিক আছে, তো তোমরা সেম প্রসিডিওরটা দেখো তো। যদি আমরা পরেরটাতে ফলো করি, আমি বোধহয় মিস্টেকেনলি আবার ক্লোরিন লিখে ফেলছি, এখানে তো 2 পিস ওএইচ আসবে। আমরা কি করব? এখান থেকে পানি সরায় নেওয়ার ব্যবস্থা করব। তাহলে কি হবে? এই ওএইচ গন, এই এইচ গন, তাহলে কি হবে? উপরের বন্ডটা টুপ করে হচ্ছে নিচে চলে আসবে। ঠিক আছে, তখন এটা কোন কম্পাউন্ড হবে বলো তো? এটা হবে হচ্ছে কিটোন। তো এই এক্সাম্পল দেখে তোমার জন্য যেটা দরকার এটা বুঝা, যে আমরা এইখানে যদি আরো কোনো মূলক নিয়ে আসতাম, লাইক CH3 CH2 টাইপ জিনিসপত্র যদি নিয়ে আসতাম, ঠিক আছে, বা এইখানে যদি কোনো কিছু নিয়ে আসতাম, মানে এটার উপর আসলে বিক্রিয়াটার কোনো কিছু চেঞ্জ হইতো না, যেহেতু সে 1,1 ডাইহ্যালাইড একই জিনিসপত্র আসতো, হয়তো এই জায়গাটায় পরিবর্তন আসতো, বাট আলটিমেটলি আমরা একটা অ্যালডিহাইড কম্পাউন্ডই পেতাম। এইটা বোঝাটা হচ্ছে জরুরি। একইভাবে নিচের বার আমরা যাই করি না কেন, আমরা আসলে একটা কিটোন কম্পাউন্ড পেতাম। ঠিক আছে, তো এই প্রস্তুতিগুলো মাথায় রাখতে পারো, এগুলো যেহেতু খুব কমন না। ইমতিয়াজ লিসান কি কথা শুনতে পাচ্ছ না? বাকি সবাই কি কথা শুনতে পাচ্ছ না? এই পোলাপান কথা শুনতেছো? কথা শোনা যায় ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে হঠাৎ হঠাৎ তোমরা যে পিলে চমকায় দাও, মানে এটা তো আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং। ধরো এতক্ষণ কথাবার্তা বলার পর যদি হঠাৎ করে শুনি যে কথাবার্তা শোনা যাচ্ছে না, এটা যে আরেকবার বলতে হবে, এটা চিন্তা করেই তো মানে জুম থেকে লগ আউট হয়ে যাইতে ইচ্ছা করে মাঝে মাঝে, বুঝছো? তো ভয় টয় দেখাবা না। আচ্ছা, ঠিক আছে ইমতিয়াজ লিসান, তুমি তাইলে কষ্ট করে তোমার আবার একটু পরে পার্টিটা শুনে নিও রেকর্ডেড লেকচার থেকে। আর ওগুলা বোধহয় ইন্টারনেট জনিত সমস্যা আর কি, আমার এখানে সমস্যা হলে সবারই তো প্রবলেম হবে। ঠিক আছে,
তাহলে আমরা একটা প্রস্তুতি দেখলাম, অ্যালডিহাইড কিটোনে আর প্রস্তুতি দেখার কিছু নাই। যত আমরা সামনের দিকে যাচ্ছি প্রস্তুতি নামক জিনিসটা একটু হালকা হয়ে আসতেছে, এগুলা দেখবা যে আগের জিনিসপত্র দিয়ে সলভ করে ফেলা যাচ্ছে। আমাদের বরং ফোকাস করতে হবে বিক্রিয়া বা অন্য পার্ট গুলাতে। ঠিক আছে, তাহলে আমরা 3টা প্রস্তুতি নিয়ে কথা বলছি তোমাদের সাথে অ্যালডিহাইড কিটোনের। আর কথা বলার প্রয়োজন দেখতেছি না, বাট তুমি খন্ড খন্ড আরো বিচ্ছিন্ন বিক্রিয়া খুঁজে বের করতে পারো চাইলে। যেমন একটা বিক্রিয়া তুমি এরকম লিখতেই পারো, আমরা দেখাবো না বলেও যে দেখাচ্ছি, এটাই হচ্ছে সমস্যা, যে তোমাদেরকে মনে করায় দেওয়ার মানে লোভ সামলানো যাচ্ছে না। এই বিক্রিয়াটা মনে আছে, পানি সংযোজন যদি করা হয় কি দিয়ে বিক্রিয়াটা শেষ হয়, কার মনে আছে? একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, অস্থায়ী যৌগটা পরবর্তীতে চেঞ্জ হয়ে এটাতে পরিণত হয়। আরেকটা এডিশনাল ইনফরমেশন দিছিলাম, এই চেঞ্জটা যে হবেই এটা কিভাবে যেন বোঝা যায়, মনে আছে কারো? এটা হচ্ছে একটা টটোমারিজমের এক্সাম্পল ছিল, এটা আমরা আলোচনা করছিলাম ক্লাসে। ঠিক আছে, তার মানে আমাদের প্রস্তুতি আছে, আমরা পুরোনো নলেজ যদি ভালো করে মাথায় রাখতে পারি, জায়গা মতো ব্যবহার করতে পারি, তাহলে আসলে 3-4টা প্রস্তুতি চলে আসবে। এবার আসি কার্বনিলের বিক্রিয়া। এই টপিকটা মানে পুরো অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলির মধ্যে একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এখন পর্যন্ত কোনো বোর্ড বা এরকম তুমি কোনো বড়সড় এক্সাম পাবা না যেখানে এই টপিকটা থেকে কোশ্চেন আসে নাই। এটা একটা অন্যতম কারণ হচ্ছে কার্বনিলের রিয়াকশন সংখ্যাও আসলে অনেক বেশি। তো যেই জায়গা থেকেই কোনো না কোনো প্রশ্ন থেকে আসলে প্রশ্ন চলেই আসে। তো কার্বনিলের বিক্রিয়ার ব্যাপারে তোমাদের কাছে আমরা যেটা প্রথমে জানতে চাইতে পারি, যে কার্বনিলের আসলে কনভেনশনাল বিক্রিয়া কোনটা হওয়া উচিত, তার প্রচলিত বিক্রিয়া কোনটা হওয়া উচিত, এই অ্যান্সার তো আমাদের পাওয়া উচিত তোমাদের কাছ থেকে। বলো, কুইক কুইক বলো। এই কার্যকরীমূলক থাকলে কি কি প্রেডিকশন দেওয়া যায়, এটা কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত বলো? সংযোজন করবে। হ্যাঁ, সংযোজন করবে, কিন্তু এটা তো সহজ উত্তর, এটাও যদিও তোমরা অনেক দেরিতে দিচ্ছ। ইলেকট্রনা করছি নাকি কেন্দ্রা করছি এটাকে বলা যাবে? বলা যাবে, মানে এটা শেখানো হয়েছে তোমাদেরকে, বলো কি দিবে এটা? দেখছো, এগুলা কিন্তু তোমরা মাথায় রাখতে পারতেছো না, তোমাদেরকে পুরোপুরি দোষ দিচ্ছি না, এগুলো আসলে মাথায় থেকে যাওয়ার জিনিস না, এগুলো মাথায় থাকে না, এগুলোকে মাথায় রাখতে হয় আর কি। তো রাখার চেষ্টা করতেছো কতটুকু বা সফল হচ্ছে না হয়তো এখনো, একটু মানে কোপাকুপি রকমের পড়াশোনা দিতে হবে আর কি। এখানে কার্বন হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস। বলো কিভাবে আমরা দেখাচ্ছিলাম, আমরা কি তোমাকে মুখস্থ করতে বলি নাই, কোনো ছড়া কবিতা বলি নাই, তোমাকে পুরো একেবারে সাইন্টিফিক্যালি মনে রাখতে বলছিলাম। এখানে বিকারক যেটা ই প্লাস এবং জেড মাইনাস, কার্বনের পজিটিভ দেখে এখানে কোন অংশটা অগ্রসর হবে সামনের দিকে? জেড মাইনাস। এটা কি কারো মনে আছে? জেড মাইনাস এই বিকারকটাকে কি বলা উচিত, কি নাম এটার? কেন্দ্রাকর্ষী নাকি ইলেকট্রনাকর্ষী? কেন্দ্রাকর্ষী। কেন্দ্রকর্ষী। কেন্দ্রাকর্ষী, ঠিক আছে, গুড, এটা ঠিক বলছো। অতএব এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। আচ্ছা ভাই, এখানে অক্সিজেনের দিকে যায় নাই কেন, আমার একটু মনে করাই দিলে ভালো হতো। অক্সিজেনের দিকে যায় না কেন না, আসলে এটার মেকানিজম বা কৌশলটাই হচ্ছে এরকম, যতগুলো বিক্রিয়া আছে আমাদের সবগুলারই হচ্ছে সেন্টার পয়েন্টটা হচ্ছে কার্বন। ও হচ্ছে বাড়ির কর্তা সুলভ আর কি। যাবতীয় যত আক্রমণ যত ঘটনা ইনিশিয়েট হয় হচ্ছে কার্বনের সাইডটা থেকে। এটা কোনো কারণ নাই, মানে আমরা তো তোমাদেরকে আগেও বলছি যে আসলে কৌশলগুলা হচ্ছে কেন প্রশ্নের উত্তর দেয় না, তারা হচ্ছে শুধু আমাদেরকে জানায় যে আসলে কিভাবে ঘটনাটা ঘটছিল ওখানে। তো ওই জন্যই হচ্ছে তুমি কোনো জায়গায় তোমাকে কোনো আইডিয়া পরিবর্তন করতে হবে না, যতগুলো বিক্রিয়া যতগুলো যৌগ আছে তোমার ওই সেন্টার যেটা সেটা কোন চার্জে আছে সেটা হচ্ছে তোমার জন্য মুখ্য ব্যাপার, এবং সেই চার্জ অনুযায়ী কি ধরনের প্লাস বা মাইনাস টাইপের বিকারক এটা থেকে উড়ে উড়ে আসবে। এইটা ছিল সিদ্ধান্ত নেওয়ার বৈশিষ্ট্য আর কি। বুঝছো জুবাইর? জি ভাইয়া।
তাহলে প্রথম যে বিক্রিয়াটা বা প্রধান যে বিক্রিয়াটা কার্বনিল মূলক বিশিষ্ট যৌগের বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন বা কেন্দ্রাকর্ষী সংযোজন। এই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক এডিশন। এইটা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের কিন্তু নিজে নিজে হিসাব করে করে বুঝতে পারতে হবে। এই কৌশল তোমাদেরকে শেখানো হয়েছে কিভাবে এটা বের করতে হয়। সেকেন্ড থার্ড যেগুলো, সেগুলো তোমাদের ধরো আগে থেকে হয়তো জানার কথা না, অনুমান করতে পারো বড়জোর। কেন্দ্রাকর্ষী সংযোজনের পরে এখানে থাকবে হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, ইংলিশ এটাকে বলে হচ্ছে কনডেনসেশন। থার্ড হচ্ছে জারণ বা অক্সিডেশন। চার হচ্ছে বিজারণ। রিডাকশন। পাঁচ ছয় সাত হচ্ছে স্পেশাল, মানে এগুলি খুবই স্পেশাল টাইপ রিঅ্যাকশন। পাঁচকে বলে হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ছয়ে থাকে হচ্ছে অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। সাথে হচ্ছে হ্যালোফর্ম, ওই যে আয়োডোফর্ম বিক্রিয়ার কথা বক্তিয়া জিজ্ঞাসা করতেছিল, তো আয়োডোফর্ম হচ্ছে এই বিক্রিয়াটার মধ্যে আসে। আরো খুঁটিনাটি থাকতে পারে, বাট এই সাতটা পড়লে আর আসলে বাকিগুলো এমসিকিউ এর জন্য দেখে রাখলেও হয়। ঠিক আছে, তো সবাই বিক্রিয়াগুলোর নামগুলো একটু রিডিং দাও। এতগুলো বিক্রিয়া পড়বো, প্রত্যেকটা বিক্রিয়া এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে আলাদা রকমের উদ্দীপক এবং একটা ফুল সেট কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, মানে একটা টপিকও নাই যেখান থেকে প্রশ্ন আসে না বা আসে নাই, সবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মানে যোগ্যতা আছে আর কি সবগুলো বিক্রিয়ায়। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন, ঘনীভবন, জারণ বিজারণ, ক্যানিজারো, অ্যালডল, হ্যালোফর্ম। একটা একটা করে যাই, তোমরা শর্ট সিলেবাসে দেখবা যে এই যে কেন্দ্রাকর্ষী সংযোজন যেটা, এটা তো একেবারে মৌলিক টাইপের বিক্রিয়া, মানে একদম প্রধান ধরনের বিক্রিয়া। এই বিক্রিয়াগুলা কিন্তু আলাদাভাবে উল্লেখ করা আছে একেবারে শর্ট সিলেবাসে, তো এগুলো একটু আলাদা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা অনেকভাবে দেখতে পারি। প্রথম কাজ যেটা করতে পারি, আগেই বিক্রিয়ার ভিতরে না ঢুকে আগে আমরা বিক্রিয়ার এক্সাম্পল নিতে পারি, যে এই বিক্রিয়াগুলোকে আমাদের পরিচিত, এগুলো কোন বিক্রিয়াগুলো। বিক্রিয়াগুলোর এক্সাম্পল যখন আমরা বুঝতে পারবো, তারপরে আমরা বিক্রিয়াগুলো ঘটতেছে কিভাবে, ইন্টারনালি কি কি ঘটনা ঘটতেছে সেটা নিয়ে কথা বলতে পারি। তো সংযোজন বিক্রিয়া কিন্তু সবসময় খুব ইজি বিক্রিয়া। আমরা কিন্তু সংযোজন বিক্রিয়ার মানে আধ্যাত্মিক নিয়মটা জানি, সাইন্টিফিক কৌশল না, আনসাইন্টিফিক কৌশল জানি। পাই বন্ড ভেঙে দিতে হয়, এক হাত ভেঙে দুইটা হাত আসে, ওখান থেকে বিকারক থেকে দুইটা অংশ এনে দুইটা হাতে বসায় দিতে হয়। এটা হচ্ছে একেবারে অল্প কথায় সংযোজন বিক্রিয়ার ট্রিক। এখন এখানে কি করতে হবে আমরা একটু আসি। ধরো প্রথমে একটা কার্বনিল যৌগ নিলাম, আমি আর এই হাতগুলো ফিল আপই করতেছি না, এটা বোথ অ্যালডিহাইড এবং কিটোন দুইটার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, এই হাতের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। ধরো এখানে আমার HCl টাইপ একটা যৌগ দিল, তো দেখো তো আমরা জিনিসটা আইডিয়া করতে পারি কিনা। এখানে পাই বন্ড আছে, পাই বন্ড ভেঙে দিব, এক হাত ভেঙে এরকম দুইটা হাত আসবে, জানি তো সবাই। দেন আরো জানি কি, এই কার্বনটা প্লাস, এই কার্বনটা মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, ক্লোরিনটা হচ্ছে মাইনাস। তাহলে কি আমরা জানি যে এখানে কার্বনের সাথে কোন অংশটা আসবে আর অক্সিজেনের সাথে কোন অংশটা আসবে? এটাই হচ্ছে অ্যান্সার। তো এই জিনিস লিখতে তো আমাদের কোনো সমস্যা নাই আশা করি। দেখো এই নীতির উপর ভিত্তি করে অগণিত বিক্রিয়া আমরা অলরেডি সলভ করে আসছি। এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা অ্যালকোহলের সময় অনেক ভালো করে পড়ছিলাম এবং বলছিলাম এগুলো এক্সামের জন্য লাগবে।
এই যে কার্বনের মধ্যে তুমি গ্রিগনার্ড বিকারক যোগ করতেছো, তোমাদের মনে আছে গ্রিগনার্ড বিকারকটাকে প্লাস মাইনাসে ভাগ করার কথা ছিল। কিভাবে ভাগ করার কথা ছিল বলো তো? এই এমজিএক্স অংশটা ছিল হচ্ছে +1 আর আর অংশটা ছিল হচ্ছে -1। দেখো মনে টনে পড়ে কিনা তোমাদের। তাহলে বলো তো সামনের বিক্রিয়াটা বা যৌগটা লিখতে পারা উচিত কিনা আমাদের। দুই ভাগে ভাগ করে দিলাম। কার্বনের সাথে যাবে হচ্ছে, কার্বনটা ছিল প্লাস, ট্র্যাক রাখো আর কি, তার সাথে আমরা দিব হচ্ছে অ্যালকাইল। ও ছিল মাইনাস, তার সাথে দিব আমরা এমজি। তো দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমরা আগেও লিখে আসছি, আগেও জানি। তার মানে আমি যদি বলি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে বলো তো, মানে শিখার জিনিসটা কি আছে। তুমি যদি বাসায় কোনো কিছু পড়তে চাও, প্র্যাকটিস করতে চাও, মানে এক্স্যাক্টলি কোন জায়গাটা তোমার একটু ফোকাস করলে বা পড়ালেখা করলে তোমার এই জিনিসটা সহজ হয়ে আসবে। পুরো বিক্রিয়া তো পড়ার কিছু নাই। এটা কি আইডেন্টিফাই বা করা যাচ্ছে, চিহ্নিত করা যাচ্ছে যে বাসায় প্র্যাকটিস করলে কোন স্পেসিফিক জায়গাটা নিয়ে বাসায় চর্চা করা যাইতে পারে? আমি বোধহয় প্রশ্নটা বুঝাতে পারি নাই। সমস্যা নাই, বলো তো এই বিক্রিয়াটার অ্যান্সার কি হবে? এটা লিখতে গেলে তুমি বুঝবা যে বাসায় আসলে পড়ার জায়গাটা কোন জায়গাটা এই পুরো বিক্রিয়াতে। পজিটিভ নেগেটিভ অংশ ভাগ হয় কিভাবে? এক্স্যাক্টলি, এই পুরো বিক্রিয়াতে তুমি যদি বাসায় কিছু পড়তে চাও, প্র্যাকটিস করতে চাও, তোমাকে বিক্রিয়ক নিয়ে মানে সাবস্ট্রেট নিয়েও কিছু ডিসকাস করার নাই, ওটা অ্যালডিহাইড কিটোন হবে। প্রোডাক্ট নিয়েও আসলে ডিসকাস করার কিছু নাই, তুমি হাত ভেঙে দুইটা হাতে জিনিসপত্র বসাবা। তো একটা মাত্র জায়গায় তোমার আসলে পড়ালেখা করার সুযোগ আছে। এইচসিএল নিয়ে চ্যালেঞ্জ হয় নাই কারণ পরিচিত, এটা নিয়ে চ্যালেঞ্জ হয় নাই কারণ আগে পড়ছো। দেখো তুমি যখন নতুন কোনো কিছু পাচ্ছ তখন কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারতেছো যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় যে আমরা একটু হেজিটেশনের মধ্যে পড়তেছি। সেটা হচ্ছে যে বিকারক যেটা আক্রমণ করবে সেটা কিন্তু দুইটা অংশে আমার ভাগ করতে হবে, প্লাস আর মাইনাস। তো এই একটা মাত্র জায়গায় তোমার যদি আগে থেকে জানা না থাকে, দেখে যদি চিনতে না পারো, এইটা তুমি বই থেকে পড়তে পারো যে কি কি বিকারক আসলে এখানে আক্রমণ করে এবং সেগুলোকে প্লাস মাইনাসে কিভাবে ভাগ করা হয়। কিছুই যদি বাসায় না পড়া লাগে তাহলে তো এই টপিকের কোনো ভ্যালুই থাকে না, জিনিসটা দ্যাট মাচ চিপ এবং সহজ হয়ে যায়। তো কি পড়তে হবে এটা একটু মাথায় রাখি, গড় গড় করে পুরোটা পড়তে হবে না, শুধু বিকারক কারা কারা অংশগ্রহণ করে এটা তুমি কাগজে লিস্ট করতে পারো বইপত্র ঘেটে, এবং সেই বিকারকগুলি প্লাস এবং মাইনাসে কিভাবে ভাগ করা যেতে পারে এবং তোমার কাছে সেটা রিজনেবল মনে হয় কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন অ্যামোনিয়া, তুমি হয়তো এই জায়গাটায় আটকায় আছো, বাট আমরা যদি তোমাকে বলে দিই এটাকে আমরা HNH2 এইভাবে হচ্ছে ভাগ করি প্লাস মাইনাস, দেখো তারপর অংশটুকু নিয়ে তোমার কোনো প্রবলেমই নেই, তাই না? এরকম। আর উদাহরণ দেখানোর কিছু নাই, যেগুলো সেম উদাহরণই। ধরো এখানে HCN টাইপ একটা যৌগ যদি থাকে, হাইড্রোজেন সায়ানাইড, প্লাস মাইনাসে ভাগ করব, দিয়ে দিব। একই জিনিস তাও কেন দেখাচ্ছি, কারণ বইতে আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন আমাদের অপরিচিত মনে না হয়। তাহলে আমরা ধরে নিলাম আমাদের প্রথম উদ্দেশ্য সফল, যে কেন্দ্রাকর্ষী সংযোজনের ভিতরকার কাহিনী না জানলেও এক্সটার্নালি বাইরে থেকে কি কি দেখা যায় সেটা নিয়ে আমাদের মনে খুব বড় একটা সন্দেহ নাই। কি করতে হবে, পদ্ধতিটা বোঝা গেছে যে এই পদ্ধতিতে আগালে বিক্রিয়াটা সলভ হয়ে যাবে। আর একটা জায়গায় পড়ালেখার সুযোগ আছে সামান্য, সেটা হচ্ছে বিকারক গুলার জানা, যে কি কি বিকারক এখানে তুমি নিবা আর সেই বিকারক গুলাকে প্লাস মাইনাসে কিভাবে ভাগ করা যায়। এটা একবার দেখলে আর তোমার ভুলার কথা না, এটা বারবার পড়ারও কিছু নাই। যে জীবনে একবার দেখবে যে অ্যামোনিয়াকে HNH2 করে ভাঙা হয়েছিল, তার তো ধরো এখানে আর বারবার পড়া ভিন্ন ভিন্ন অপশনের সুযোগ নাই আর কি। তো জিনিসগুলো একটু সহজ করে নিয়ে আসতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে, তাহলেই হচ্ছে ঝামেলা কম। এই গেল হচ্ছে উদাহরণ বোঝা গেল। এখন আসি যে উদাহরণগুলো কিভাবে সলভ হচ্ছে, মানে জিনিসটা তো অভিকর্ষে টানে নিশ্চয়ই বন্ধন ভাঙতেছে না। তো কাহিনীটা আসলে হচ্ছে কি, আমরা একটু মেকানিজমের দিকে যাওয়ার চেষ্টা করি। অফিসিয়ালি পরীক্ষায় চলে আসতে পারে 3 বা 4 মার্কের জন্য। মেকানিজমে যেটা হবে, আমরা একটা বিকারক নিলাম উইচ ইজ ইজেড, ই অংশটা প্লাস, জেড অংশটা হচ্ছে মাইনাস। একটা কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ এখানে আছে, যেখানে কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, অক্সিজেন অংশটা হচ্ছে ডেল্টা মাইনাস। আমরা বুঝতেছি যে এখানে প্রথমে এই জেড মাইনাস যে অংশটা সেটাই হচ্ছে আগায় আসবে। রিজন বলতে পারো সেন্টার কার্বনটা হচ্ছে পজিটিভ, বা আমরা কোনো রিজন জানি না, উল্টা ভাবে আসতে পারো। এক্সপেরিমেন্ট করে দেখছি যে এই বিক্রিয়াতে নিউক্লিওফাইলটা আগে অ্যাপ্রোচ করে, যে কারণে এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিওফিলিক। কিন্তু এইভাবে বললে তোমার পড়ায় কোনো হেল্প হবে না, তো যে কারণে আমরা এটাকে উল্টা দিক থেকে বলতেছি যে সেন্টারে কার্বন আছে, এটা দিয়ে যদি তুমি আগাও তোমার হিসাবটা সবসময় মিলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা তোমাদেরকে হিসাব মিলানোর জন্য
এই পদ্ধতি বলতেছি। বইয়ের অ্যাপ্রোচ কিন্তু ভিন্ন। বইয়ের অ্যাপ্রোচ হচ্ছে আমরা যখন এই বিক্রিয়াটা করতে গেছি আমরা দেখছি যে এখানে নিউক্লিওফাইল হচ্ছে আগে অ্যাপ্রোচ করে, তো দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। ঠিক আছে, তাহলে এখানে জেড মাইনাস সামনের দিকে আগায় আসতেছে। আমরা জানি কৌশলগুলো কিভাবে আলোচনা করতে হয়। আমরা চিন্তা করব জেড মাইনাস আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, সাবস্ট্রেটের মধ্যে কি ধরনের পরিবর্তন আসতেছে এর ফলে। তো তোমরাই বলো, একটা নেগেটিভ চার্জের কণা যদি আস্তে আস্তে এই পরমাণুর দিকে আগায় আসে, কেন আগায় আসতেছে? মোটিভেশন ক্লিয়ার, প্লাসের আকর্ষণে। আর বলো তো এইখানে যে পাই ইলেকট্রন গুলি আছে সেগুলি কিভাবে প্রভাবিত হচ্ছে এই জেড মাইনাসের আগমন দ্বারা? ইলেকট্রন গুলা কি জায়গা মতো থেকে যাওয়া উচিত নাকি স্থানান্তর হয়ে যাওয়া উচিত? স্থানান্তর হলে কোন দিকে স্থানান্তর হয়ে যাওয়া উচিত, কার্বনের দিকে নাকি অক্সিজেনের দিকে? বলো তোমাদের মতামত কি এই ব্যাপারে। অক্সিজেন দিকে। সবাই তো সবকিছু বুঝতেছি নিশ্চয়ই। এখানে পাই বন্ধন যেগুলা ছিল বা পাই ইলেকট্রন যেগুলো ছিল সেগুলো কিন্তু সরতে থাকবে অক্সিজেনের দিকে। দুইটা কারণ, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, সেকেন্ডলি যে আসতেছে সে নেগেটিভ চার্জে, তো সে তো অলরেডি থাকা ইলেকট্রনকে কাছে টানবে না, দূরে ঠেলে দিতে চাইবে। তো দূরের প্রান্তটাই হচ্ছে অক্সিজেন প্রান্ত। অতএব এই পার্ট নিয়ে সম্ভবত মানে বুঝতে প্রবলেম নাই কারো যে ইলেকট্রন গুলো আস্তে আস্তে অক্সিজেনের দিকে ধাবিত হবে। বলতো জেড মাইনাস যখন একেবারে বাড়ির দরজায় চলে আসছে, মানে নক নক সিচুয়েশন, তখন পাই ইলেকট্রন সব কোথায় চলে গেছে? অক্সিজেনের উপরে, কার্বনের উপরে হচ্ছে প্লাস চার্জ, এবং জেড মাইনাস এসে একেবারে কনফিডেন্টলি জানে সে এখন কোথায় বসতে হবে, সেই প্লাসটাকে প্রশমিত করে এখানে বসে গেল। আর এইখানে কি চলে আসলো? এখানে সে নেগেটিভ চার্জটা থেকে গেল। তাহলে এটা কি একটা স্থিতিশীল যৌগ, মানে কমপ্লিট হলো, নাকি এটা কি অবস্থায় আছে বলতো? নেগেটিভলি চার্জ। হ্যাঁ, এটা একটা অ্যানায়ন ফর্মে আছে। অতএব আমরা ক্লিয়ার, বা মানে আমাদের জন্য এনাফ এটা বোঝার জন্য যে এটা বিক্রিয়ার শেষ সমাপ্তি না, এটা হচ্ছে বিক্রিয়ার একটা মাঝখানের অংশ পর্যন্ত আমরা দেখলাম। এটা এখনো চার্জ নিরপেক্ষ হতে পারে নাই। তাহলে এরপর কি করবে বলতো? এই মাইনাস চার্জটা ই প্লাস কে আবার ইনভাইট করবে, যেহেতু ই প্লাসটা ওখানে রয়ে গেছে। তো তারপরে হচ্ছে এরকম একখানি যৌগ দিয়ে তোমার বিক্রিয়াটা শেষ হবে। দেখো আলটিমেটলি যদি বলি যে দুইটা যৌগ ছিল, বিক্রিয়া শেষে একটা মাত্র যৌগ হয়ে গেছে, এটাই ছিল সংযোজনের আইডিয়া। তো সংযোজন ফলো করতেছে ওরা, ঠিকঠাক মতোই হচ্ছে। আর তুমি যদি ওই যে উপরের এক্সাম্পল গুলির মতো দেখো, ঘুরে ফিরে ওই প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস যেই যুক্ত হয়েছে, বাট স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ফর্মাল এবং অফিসিয়াল, একেবারে আইইউপিএসসি এর বইপত্রেও ধরে এই জিনিসটা তুমি পাবা, লেখা আছে এভাবেই। তো এখানে ক্রিয়েটিভ হওয়ার সুযোগ নাই, নিজের ইচ্ছা মতো কিছু বলা যাবে না। তো নিজের ইচ্ছা মতো বলা বলতে তুমি আসলে জানোই না যে আসলে বিক্রিয়াটা কিভাবে হয়েছিল। ঠিক আছে, অতএব এই জিনিস কিন্তু মানে একদম বিশুদ্ধ জিনিস আর কি কেমিস্ট্রি, এটা কিন্তু জানা থাকতে হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য সূচক কোনো কথাবার্তা বলি নাই, সব হচ্ছে অ্যালডিহাইড কিটোনের কমন কথাবার্তা বলছি, যে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ হলেই হবে। আমরা অ্যালডিহাইড আর কিটোন দেখাচ্ছিলাম না সব জায়গায়। তো এখন এক সময় আসছে যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমরা একটু মানে বিপরীতার্থক কথা বলতে পারি কিনা। যেমন একটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্রাকর্ষী সংযোজনের ক্ষেত্রে প্রথমত আমরা শিওর যে এই যে বিক্রিয়াটা, এই দেখো এই দুইটা হাত কিন্তু আমরা দেই নাই, এখানে কি আছে সেটা বলিও নাই একবার। তো কেন্দ্রাকর্ষী সংযোজন এটা বোথ অ্যালডিহাইড কিটোন দুজনের জন্য একইভাবে প্রযোজ্য, এই মেকানিজমটা। দেন এগেইন প্রযোজ্য হলে ওই যে আমরা মনে আছে তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য তো একই মেকানিজম প্রযোজ্য, ইলেকট্রন আকর্ষী সংযোজন দুই ক্ষেত্রেই। কিন্তু আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু পড়ছিলাম, মনে আছে তোমাদের, যে বিক্রিয়া ঘটার ক্ষেত্রে অ্যালকিন এবং অ্যালকাইন কিন্তু একই গতিতে দেয় না। কোনটা আগে আগে হয়ে যায় বলো তো অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে? অ্যালকিন। অ্যালকিন হচ্ছে আগে আগে হয়। ঠিক আছে, তো ওই রকম একটা প্রশ্ন এখন পড়তে হচ্ছে যে অ্যালডিহাইড কিটোন দুজনেই নিউক্লিওফিলিক এডিশন ফলো করে, কেন্দ্রাকর্ষী সংযোজন ফলো করে। বাট যদি আমি প্রিসাইসলি খেয়াল করি, একদম কাটায় কাটায় দুজনকে ওই যে রেসে দাঁড় করায় হুইসেল দেই, কে আগে আসলে তার লেন্থ টুকু হচ্ছে শেষ করবে। কেন্দ্রাকর্ষী সংযোজনের ক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটোন।
কোনটি বেশি সক্রিয়, এটা হচ্ছে প্রশ্ন। মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, নোট রাখো, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো, আগে থেকে উত্তর জানা থাকলে না বললেও হবে, বাট যারা উত্তর জানো না, মানে একটা নিরপেক্ষ অবজারভেশন চাচ্ছি, মানে তোমাদের কি আইডিয়া? ধরো এই হচ্ছে অ্যালডিহাইড, এই হচ্ছে কিটোন, কি মনে হয় কোনটা বেশি সক্রিয় নাকি সমান? অ্যালডিহাইড বেশি সক্রিয় মনে হচ্ছে। আচ্ছা, সংক্ষেপে আধা লাইন বা এক দুই ওয়ার্ডে বলার চেষ্টা করবা কেন মনে হচ্ছে? ওখানে দুইটা অ্যালকাইল মূলক আছে যে কিটোনের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে হাইড্রোজেন আছে, ছোট পরমাণু অ্যাটাক করতে সুবিধা হবে। হুম, ঠিক আছে, গুড। তো এখানে সক্রিয়তার আসলে কারণ দুইটা, এক আর দুই। একটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনীয় কারণ, মানে ইলেকট্রনিক রিজন। আরেকটাকে আমরা বলি হচ্ছে আকারজনিত কারণ, সাইজের কারণে যেই প্রবলেমটা বা যেই ইস্যুটা ক্রিয়েট হয় আর কি। তাহলে আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে এই ব্যাখ্যাটায় আসতে পারবো। একটা হচ্ছে ইলেকট্রনিক সাইড থেকে, মানে ইলেকট্রনের চেঞ্জ গুলা কিভাবে হয়, ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি গুলো কিভাবে পরিবর্তিত হয়, তাতে কে বেনিফিট পায়, কার জন্য সমস্যা হয়, এই জিনিসগুলো ডিসকাস করতে পারি। আর আমরা সাইজ, এই যে রেডিকেল গুলো, অ্যাটম গুলো যে কানেক্টেড সবাই সবার সাথে, এইখানে আসলে কোনো সুযোগ সুবিধা কেউ পাচ্ছে কিনা এটা চেক করতে পারি। তো ইলেকট্রনীয় রিজনের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা তো মেকানিজম জানি, দুইটার ক্ষেত্রে তো অ্যাপ্রোচ সেম। জেড মাইনাস যে অ্যাটম বা রেডিকেলটা, সেটা কার্বনের দিকে ধেয়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। এখন দেখো, আমরা জানি এই কার্বনটা ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস। জেড মাইনাস যে কার্বনের দিকে যাচ্ছে, সে তো হাইলি মোটিভেটেড ওই কারণেই, তাই না, যে কার্বনটা প্লাস চার্জ আর জেডটা হচ্ছে নেগেটিভ চার্জের। এখন বলতো আমরা কি জানি অ্যালকাইল গ্রুপ কেমন গ্রুপ? অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য কি? ইলেকট্রন বিকর্ষী। ইলেকট্রন ত্যাগী। হ্যাঁ, ইলেকট্রন ত্যাগী, বিকর্ষী, রিপালসিভ, ডোনেটিং, দানকারী, যার যা বলতে ইচ্ছা করে বলো। মূল জিনিস হচ্ছে অ্যালকাইল মূলক ইলেকট্রন রাখে না নিজের কাছে, দিয়ে দেয় অন্যকে। তাহলে দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে এই এই পরমাণুটা তো লক, এইখানে তো আর অন্য কোনো কিছুর অপশন নাই। বাট এইখানে কি থাকতে পারে বলতো, একটা অ্যালকাইল মূলক কিন্তু থাকতেই পারে। আমি যদি একেবারে ওর্স্ট কেস চিন্তা করি যে অ্যালকাইল মূলক থাকতে পারে কিনা, হ্যাঁ, একটা অ্যালকাইল মূলক এখানে থাকতে পারে। তাহলে বলতো এই অ্যালকাইল মূলকটার কাজ কি? ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে দিবে নাকি কার্বন ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিবে? কি করা উচিত? কার্বনের দিকে ঠেলে দিবে। ঠিক আছে, তো আমরা যদি বলি ইলেকট্রন গুলা সে হচ্ছে কার্বনের দিকে ঠেলে দিবে, তাহলে বলো তো ইলেকট্রন মেঘ যদি কার্বনের দিকে ঠেলে দেয়, কার্বনে তো আগে থেকেই পজিটিভ চার্জ ছিল, ইলেকট্রন যদি এদিকে চলে আসে বেশি বেশি, তাহলে প্লাস চার্জ কি আরো বাড়বে নাকি প্রশমিত হয়ে কাটাকাটি হয়ে ক্যান্সেলেশন হয়ে তার প্লাস চার্জের তীব্রতা কমে যাবে? কি মনে হয় তোমাদের? তীব্রতা কমবে। তীব্রতা কমবে, সবাই কি বোঝা যাচ্ছে? মানে কার্বন আগে থেকেই প্লাস চার্জের ছিল, অ্যালকাইল মূলক যদি এখানে কানেক্টেড থাকে, অ্যালকাইল মূলক ঠেলা মেরে কিছু ইলেকট্রন কার্বনের দিকে পাঠিয়ে দিচ্ছে, সেই ইলেকট্রন মেঘ কার্বনের পজিটিভ চার্জকে কি করবে, কিছুটা প্রশমিত করে ফেলবে। তো প্লাস চার্জের তীব্রতা বা প্লাস চার্জের প্রভাব যেটাই বলো, সেটা কিছুটা কমে যাবে। ঠিক আছে, কমে গেল, আমরা এই পর্যন্ত থাকলাম। এখন আসি কিটোনে। কিটোনের কন্ডিশন কি? কিটোন গঠনের কন্ডিশন হচ্ছে তার দুই হাতে অবশ্যই কি রেডিকেল থাকতে হবে? অ্যালকাইল রেডিকেল থাকতে হবে। তাহলে বলো তো, কিটোনের ক্ষেত্রে ইলেকট্রন মেঘ কার্বনের দিকে যে পাঠানো হচ্ছে, কয় দিক থেকে পাঠানো হচ্ছে? দুই দিক থেকে। দুই দিক থেকে পাঠানো হচ্ছে। তো আগের বার শুধু একটা অ্যালকাইল মূলক বড়জোর ইলেকট্রনের সৈন্য সামন্ত পাঠায় কার্বনের প্লাস চার্জকে ধ্বংস করতেছিল। এবার দেখা যাচ্ছে দুই দল সৈন্য আসছে, তো কার্বনের প্লাস চার্জ বলতো আগের কার্বনের তুলনায় বেশি ধ্বংস হবে না কম ধ্বংস হবে? বেশি। বেশি ধ্বংস হবে, অতএব প্লাস চার্জ প্রশমিত হয়ে যাবে বেশি বেশি। তাহলে দুইটার মধ্যে তুলনা করে যদি শেষ পর্যন্ত বলতে চাই যে অ্যালকাইল মূলকের যুক্ত থাকা না থাকা সবকিছুর উপর ভিত্তি করে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কোনটার কার্বন অধিকতর পজিটিভ থেকে যাবে শেষ পর্যন্ত? অ্যালডিহাইডের। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার যে এখানে দেখো সবকিছু বিবেচনায় আমরা বলতে পারি অ্যালডিহাইডের কার্বন বেশি পজিটিভ থাকবে।
শেষ পর্যন্ত সবাই একটু আমাকে কনফার্ম করো যারা প্রেজেন্ট আছো, যা শুনলা একমত কিনা, সেন্স মেক করে কিনা, বুঝছো কিনা। সবাই কি ওকে, বুঝছো ঘটনা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ডিসিশনে আসতে পারি যে অ্যালডিহাইডের কার্বন ইজ মোর পজিটিভ দেন দ্য কার্বন অফ কিটোন, তাহলে জেড মাইনাস কোথায় ফাস্টার যে অ্যাড হইতে পারবে? তাহলে জেড মাইনাস অ্যালডিহাইডে ফাস্টার কানেক্ট হবে, নিজেদের মতো করে লিখে রাখো। অতএব ইলেকট্রনীয় কারণ যদি আমরা কনসিডার করি তাহলে আমাদেরকে বলতে হবে কোনটা বেশি সক্রিয় হওয়া উচিত, আগে আগে বিক্রিয়া করবে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে। অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের তুলনায় বেশি থাকা উচিত। ঠিক আছে, দেখো সবাই আমরা এই ডিসিশনে আসতে পারি কিনা। আর আকারজনিত কারণে যদি আসি, আকারজনিত কারণ মানে হচ্ছে স্টেরিক রিজন। ওই যে জেড মাইনাস যে কার্বন পর্যন্ত যাবে, পৌঁছাইতে পারবে কিনা ঠিক মতো, সেটা তো একটা কথা। এখানে তুমি অ্যালডিহাইড ওর স্পেস দিচ্ছ এই পরিমাণ, এই যে এতটুকু, আর কিটোনে তুমি ওর স্পেস দিচ্ছ এই পরিমাণ। তো তুমি বলো কোথায় স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা বেশি, কোথায়? কিটনে। কিটোনে বেশি, কিটোনে স্টেরিক বাধা বেশি। তো মূলক আগাতে পারবে না, বিক্রিয়ার গতি কমে যাবে। তাহলে আমরা যদি আকারজনিত কারণে আসি, কে বেশি সক্রিয় মনে হচ্ছে? অ্যালডিহাইড হচ্ছে বেশি সক্রিয়, কিটোন হচ্ছে কম সক্রিয়। তার মানে আমরা যেই দুইটা কারণ থেকে জিনিসটাকে ডেসক্রাইব করতে পারি, দুইটা একই দিকে সাপোর্ট দিচ্ছে, বিপরীতার্থক সাপোর্ট না, একই জিনিসই বলতেছে ওরা, যে দুই ক্ষেত্রে আসলে অ্যালডিহাইড হচ্ছে কিটোনের তুলনায় বেশি সক্রিয়। অতএব এই প্রশ্ন তো পরীক্ষায় আসার চান্স আছে, তখন পুরো জিনিসটাই কিন্তু লিখে দিতে হবে। কেউ যদি ইলেকট্রনীয় কারণ বাদ দাও, শুধু আকারজনিত, অথবা আকারজনিত বাদ দিয়ে শুধু ইলেকট্রনীয় লেখো, মার্ক পুরো দিবে না, পার্শিয়াল দিবে, অল্প দিবে। ঠিক আছে, তাহলে দেখো তো এই বক্তব্যের উপর ভিত্তি করে আমরা যদি তোমাকে তিনটা যৌগ দেই, যে HCHO মিথানেল, ইথানেল, মিথানেল, ইথানেল এবং হচ্ছে প্রোপানন। ঠিক আছে, মিথানেল, ইথানেল, প্রোপানন, বলো তো এই তিনটার মধ্যে সক্রিয়তার ক্রম তাহলে কি হওয়া উচিত? মিথানলের বেশি সক্রিয়তা আছে। হ্যাঁ, মানে এখানে রোল নাম্বার 1 কে সবচেয়ে সক্রিয়, কে বলো তো? মিথানল। সবচেয়ে সক্রিয় হচ্ছে মিথানেল, তারপরে হচ্ছে ইথানেল, তারপরে হচ্ছে প্রোপানন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। এই ক্রম তৈরি করতে গেলে এটাও বোঝা যায় যে আমরা যদিও কোশ্চেনটা পড়লাম হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য, কিন্তু তাত্ত্বিকভাবে আমরা দুইটা অ্যালডিহাইডের মধ্যে আসলে চাইলে পার্থক্য করতে পারি। যেমন তোমাকে প্রশ্নে শুধু মিথানেল এবং ইথানেলের মধ্যে কোনটা দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে বা আগে আগে অংশগ্রহণ করবে, এই প্রশ্ন করতেই পারে, তখন তুমি একই লজিকে একইভাবে উত্তর দিতে পারবা। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। সবাই কি বুঝছো? এই মিথানল ইথানলের ব্যাপারটা তো তাহলে একই রিজনে যে হচ্ছে, এটা বুঝতে পারছো যে যদিও দুইটা অ্যালডিহাইড, বাট তুমি যদি স্টেরিক বাধার কথা বলো এবং ইলেকট্রনীয় রিজনের কথা বলো, তখন মিথানল কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে যেটা ইথানল পাচ্ছে না, ইথানলের লস হচ্ছে কিছু।
দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে আমরা বিক্রিয়ার উদাহরণ জানি, বিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা জানি, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন, সেটা হচ্ছে জানলাম। প্রাসঙ্গিক একটা ছোট্ট জিনিস আছে, নলেজ হিসাবে জেনে রাখতে পারো, কবে কখন কোথায় কাজে লাগবে বলা মুশকিল। অ্যালকাইল হ্যালাইড এই যৌগটা তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো কখনো যদি এটা করা হয় যে এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পটাশিয়াম সায়ানাইড যোগ করা হচ্ছে, তখন যেটা হয় এখান থেকে অ্যালকাইল সায়ানাইড যৌগ তৈরি হয় আর সাথে পটাশিয়াম হ্যালাইড হয়, মানে রেগুলার একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো এই জায়গায় একটা ছোট্ট জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যখনই কোনো সায়ানাইড যৌগ তৈরি হয়, সায়ানাইড যৌগগুলো খুবই বিষাক্ত ধরনের, এবং এই যৌগগুলো ডিরেক্টলি আমাদের খুব বেশি কাজে লাগে না, আমরা কাজে লাগাতেও চাই না আর কি, ঠিক আছে, এগুলো খুবই হার্মফুল টাইপ। তো এই যৌগগুলাকে সাধারণত কয়েকটা খাতে প্রবাহিত করা হয়, মানে এই যৌগগুলা দিয়ে আরো কিছু পরিচিত যৌগ তৈরি করে নেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে দুইটা। তো যখনই তুমি সায়ানাইড যৌগ পাবা, তুমি 98% কেসেই দেখবা যে এই দুইটার কোন একটা বিক্রিয়ার তার পরপরই লেখা হচ্ছে, ঠিক আছে। কি কি বিক্রিয়া? একটা হচ্ছে এই সায়ানো যৌগটাকে বিজারণ করা, রিডাকশন করা থ্রু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো যে কোনো কিছুতে বিজারণ করলেই হয়, তো আমাদের দরকার হচ্ছে বিজারণের আউটকাম। এটা আমরা তোমাদেরকে আগে দেখাইছিলাম, কারো পক্ষে কি বলা সম্ভব যে এই সায়ানাইড যৌগটাকে বিজারণ করলে কি উৎপন্ন হইতে পারে? তোমাদেরকে বিজারণ বিক্রিয়া পুরো বইয়ের গুলো সব একসাথে এরকম একটা আধ্যাত্মিক উপায়ে শেখানো হয়েছিল, কিন্তু তোমরা প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো। দেখে নি ওখানে যে সায়ানোকে বিজারণ করলে কি উৎপন্ন হবে, এটা আসলে মুখস্থ করার জিনিস না, ওই নিয়মটা জানা থাকলে এটা তোমার নিজে নিজে বলতে পারা উচিত। এই যে এখানে সায়ানোর মধ্যে এরকম একটা বন্ধন আছে, এরকম কথা ছিল। হ্যালাইড এবং হাইড্রোক্সাইড খোঁজার কথা, হ্যালাইড এবং হাইড্রোক্সাইড কোনো কম্পাউন্ডে না থাকলে এই পাই বন্ড গুলা ভেঙে দিয়ে দিয়ে এখানে সিগমা বন্ড নিয়ে আসতে হবে এবং হাইড্রোজেন অ্যাড করতে হবে। তো প্রথম বন্ড ভাঙার পরে একটা কার্বন একটা নাইট্রোজেন একটা করে হাইড্রোজেন আসবে, দ্বিতীয় বন্ধন ভাঙার পরে একটা হাইড্রোজেন আসবে। তো এইভাবে আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড, সায়ানাইডে রিডাকশনের পরে বিজারণ করলে মানে রিডাকশন করলে এখান থেকে হচ্ছে অ্যামিন তৈরি হয়, অ্যামিন। ঠিক আছে, সায়ানাইডে রিডাকশন করলে অ্যামিন পাওয়া যায়, আর সাথে আরেকটা জোড়া বাঁধা বিক্রিয়া থাকে, এটাকে হাইড্রোলাইসিস করা, এসিডের উপস্থিতিতে ওয়াটার অ্যাড করা বা ওয়াটার অ্যাড করা। সায়ানো পেলেই দেখবা এই দুইটার কোনো না কোনো পথে আমরা হাঁটবই, যে আইদার এটাকে রিডাকশন করব অথবা এটার মধ্যে পানি যোগ করব। তো সবাই একটু জেনে রাখো যে এখানে পানি যোগ করলে ইমিডিয়েটলি এই যৌগটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড এই কম্পাউন্ডে পরিণত হয়। আর সাথে ধরো অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম এরকম কিছু মূলক তৈরি হইতে পারে। এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এইটা, যে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকের মধ্যে একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ইটসেলফ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যামিন, একটা হচ্ছে এসিড। প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ডিসকাশন আছে, দেখেছো বোধহয় আমরা অ্যালকাইল হ্যালাইড কিন্তু অনেক লম্বা কয়েকটা লেকচার ধরে কিন্তু শুধু অ্যালকাইল হ্যালাইডই পড়েছিলাম, যে গ্রিগনাট রিএজেন্টের সাথে বিক্রিয়া, তারপর হচ্ছে বিজারণ, অপসারণ, এসএন, অনেক রকম বিক্রিয়া ছিল। তো তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক বইয়ের বড় বড়, এই তিনটাকে রিলেট করে হচ্ছে এই পটাশিয়াম সায়ানাইড নামের একটা যৌগ। তো এইটাকে একটা নলেজ হিসেবে মাথায় রেখো। কি ধরনের নলেজ? ওই যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড হয়, এই টাইপের নলেজ তো তোমার পুরো মানে কেমিস্ট্রিটারে ম্যানেজ করতে হেল্প করবে, অনেক তাড়াতাড়ি অ্যান্সার বলতে পারবা। তো এখানে এইটা মাথায় রাখো সবাই, যে সায়ানোকে বিজারণ করলে অ্যামিন হয়, পানি যোগ করলে অ্যাসিড হয়। ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে যে কোনো যোগে সায়ানো দেখতেছো, পানি যোগ করবা, সব আগের মতো থাকবে, সায়ানোটা চেঞ্জ হয়ে COOH হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়া।
তোমরা কেউ ল্যাকটিক অ্যাসিডের সংকেত জানো? C3H6O3। হ্যাঁ বলতে পারো, মানে উভয় বলে অবশ্য আমরা খুব বেশি উপকার পাবো না, আমাদের কাছে একটু যে এইভাবে বলতে হবে আর কি, মানে কার্বনের হাত গুলাতে কি কি থাকে। এটাকে তুমি বলতে পারো ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটা তৈরি করতে চাই, ল্যাকটিক অ্যাসিডের প্রস্তুতি কিভাবে করা হয় এটা আসছে অনেক আগে, পরীক্ষায় আসছে একাধিকবার। তো খুব কনফিউজিং কোশ্চেন, কারণ ল্যাকটিক অ্যাসিডের মতো অপ্রচলিত অ্যাসিড আসলে আমাদের সিলেবাসে নাই, তো এটার ব্যাপারে আলাদা কোনো পড়ালেখা আমাদের নাই। কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হবে কিভাবে, এই প্রশ্নের উত্তর আসলে ঘুরায় পেঁচায় অন্যভাবে দেওয়া সম্ভব। কিভাবে দেওয়া যায় দেখো তো, এই যে এখন পর্যন্ত যে জিনিসগুলো পড়লাম সেটার ভিত্তিতে উত্তরটা দেওয়া সম্ভব কিনা। ধরো তোমার কাছে ইথানল আছে, ইথানল। ধরো তোমার কাছে ইথানল আছে, তুমি এটার মধ্যে হাইড্রোজেন সায়ানাইড যোগ করলা, সবাই আস্তে ধীরে দেখলেই হয়ে যাবে। এটার মধ্যে হাইড্রোজেন সায়ানাইড যোগ করলে বিক্রিয়াটার রেজাল্ট কি আসবে বলো তো? এই কার্বনটার সাথে যেই বন্ড থাকবে, কার্বনটা যেহেতু প্লাস ছিল তার সাথে যাবে মাইনাসটা, সিএন অংশটা, আর ও এর সাথে যাবে হচ্ছে পজিটিভ এইচ অংশটা। প্রথমে এই যৌগটা তৈরি হবে, দেন দেখো এই যৌগে কি আছে, একটা সায়ানো গ্রুপ আছে। তো আমরা যদি এই যৌগটাকে অম্লীয় আদ্র বিশ্লেষণ করি, এসিডিক হাইড্রোলাইসিস, ওয়াটার ইন প্রেজেন্স অফ এসিড, এটা যদি অ্যাড করি, তাহলে কি হবে বলতো? সব যৌগ সবকিছু একই রকম থাকবে, শুধু সিএনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো? মনে আছে এই যে একটু আগে যে শিখলাম, এই যে সিএন এর মধ্যে যদি পানি যোগ করা হয় এটা সিম্পলি সি ডাবল এইচ এ কনভার্ট হয়ে যায়। তো সব জায়গা ঠিক থাকবে, শুধু সিএন এর অংশটা হচ্ছে সি ডাবল এইচ হয়ে যাবে। দেখো এই যৌগটাই কিন্তু ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ওই আমাদের ল্যাকটিক অ্যাসিডটা কই, এই যে। তো ল্যাকটিক অ্যাসিডের প্রস্তুতি এবং এই রিলেটেড জিনিসপত্র কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। চলে আসার প্রধান সমস্যা হচ্ছে লোকজন বুঝতে পারে না এটা আসলে কোন টপিকের কোশ্চেন, কিভাবে লিখতে হবে, চোখে তো দেখি নাই আগে, এরকম মনে হয়। তো এটা আসলে ভিন্ন কিছু না, জানা জিনিস দিয়ে জিনিসটা তৈরি করা যায়, এই জিনিসটাই জানতে চাই আমাদের কাছে। ঠিক আছে, সবাইকে একটা 30 সেকেন্ডের ব্রেক দিচ্ছি, তোমরা চাইলে পানি টানি খেয়ে আসতে পারো, সমস্যা নাই। আমরা 30 সেকেন্ড পর আবার শুরু করতেছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই পর্যন্ত জিনিস দেখলাম, এই পার্টটা ডান। সংযোজন বিক্রিয়া নিয়ে আপাতত আর কিছু বলার নাই। এই পার্টটুকু নিয়ে কি বললাম, মানে কি বললাম বলতে হচ্ছে এই যে আমরা ল্যাকটিক অ্যাসিডের প্রস্তুতিটাকে একটু
মানে আউট অফ দ্য বক্স মনে হচ্ছে, বাকি টপিক গুলো যেমন একসাথে রিলেটেড ছিল, একটু আলাদাভাবে দেখা হলো। কেন দেখা হলো এটা তোমরা পরে একটা সময় বুঝতে পারবা এটার গুরুত্বটা। ল্যাকটিক অ্যাসিডের প্রিপারেশন আমাদের এক্সিস্টিং টপিকের সাথে রেলিভেন্ট, কারণ এটাকে আমরা কেন্দ্র করছি সংযোজন দিয়ে সলভ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ভালো দিক। আর অন্য দিক হচ্ছে এটা অন্য টপিকগুলোর সাথে একটু ডিটাচ, বাট এটার মূল কাজটা আরো পরে জানা যাবে। ঠিক আছে, এটা আরো কাজ আছে এটার। এটার আরো কাজ আছে, এটা সামনে জানা যাবে, একটু নোট রাখি সবাই। দ্বিতীয়ত হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। এটা আমরা খুব বেশি টুকু দেখবো না, আমার ধারণা আমরা আজকে একদিনের জন্য এনাফ হয়ে গেছি। তো আমরা একটু শুরু করে রাখি যেন আমরা এটা নেক্সট দিন দরকার হলে শেষ করতে পারি। ফার্স্টলি তোমরা কেউ বলতে পারবা, মানে আগে বলছিলাম কিনা মনে পড়তেছে না, ঘনীভবন বিক্রিয়া কাকে বলে? কনডেনসেশন রিঅ্যাকশন বলে ইংলিশে। এটা ডেফিনেশন কি? এনিওয়ান? গুড, বক্তিয়ার হচ্ছে যথেষ্ট ঠিক অ্যান্সার বলছো। আমরা বোধহয় আগের বার এভাবেই দেখাইছিলাম তোমাদেরকে যে কনডেনসেশন বিক্রিয়া মানে এটা হচ্ছে সংযোজনের কাজিন, এইভাবে সম্ভবত বলছিলাম তোমাদেরকে। সংযোজনের সাথে এটার বেশ মিল, দুইটা বস্তু মিলে যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলি এডিশন বা সংযোজন, দুইটা মিলে একটা বস্তু হয়ে যাওয়া। আর কনডেনসেশন মানে হচ্ছে এই জিনিস, দুইটা মিলে এরকম দুইটা জিনিস হবে। ঠিক আছে, একটা হচ্ছে বড় যৌগ আর একটা হচ্ছে অত্যন্ত ছোট যৌগ। এই পুরাটাকে এটাকে আমরা বলি হচ্ছে কনডেনসেশন, আর এটাকে আমরা বলি হচ্ছে এডিশন। এবং এটা হচ্ছে আমরা বলছিলাম যে এই যে ছোট কম্পাউন্ড যেটা হয়, এটা তো ছোট কম্পাউন্ড হবে, কিন্তু মোস্ট অফ দা টাইম এটা হচ্ছে কোন কম্পাউন্ড হয়? 99% কেসে এটা হবে হচ্ছে পানি, কিছু কেসে কার্বন ডাই অক্সাইড, বাকি কিছু কেসে আর অন্য কিছু হইতে পারে, বাট ওটা এইচএসসি তে কভার করবে না। তো তোমার জন্য আন্ডারস্ট্যান্ডিং আরো ক্লিয়ার, যদি আমরা বেশি না পেঁচাই জিনিসটাকে, দুইটা বস্তু মিলে যদি একটা বস্তু হয়ে যায় এটাকে বলে সংযোজন বা এডিশন। দুইটা বস্তু মিলে একটা বস্তুই হবে মেইনলি, সাথে ছোট্ট একটা যৌগ বের হয়ে যাবে আগে, মানে যখন কানেক্ট হবে, ধরো স্মুথ না, জিনিসটা লাগতে পারতেছে না, একটু এবড়ো থেবড়ো আছে, তো প্রথমে ধরো একটা অপ্রয়োজনীয় অংশ বের হয়ে চলে গেল, তারপর তারা কানেক্ট হলো, ওই ছোট্ট যে অংশটা বের হয়ে গেল সেটা হচ্ছে পানি। এরকম যদি হয় তখন এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে কনডেনসেশন। তো দুইটা বস্তু কানেক্ট হওয়ার সময় তাদের জাংশন থেকে এই যে ওয়াটারটা যায়, তুমি যদি ভালো করে খেয়াল করো বিক্রিয়া দেখার সময় দেখবা ওয়াটারটা আসলে এই দুইটা অংশ মিলে হচ্ছে ওয়াটারটা ফর্ম হয়। এই দুটো অংশ মিলে ওয়াটারটা চলে যাবে, বাকি পুরোটা মিলে একসাথে কানেক্ট হবে। এই বিক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে ঘনীভবন বা হচ্ছে কনডেনসেশন। ঠিক আছে, তো আমরা আজকে থাকুক, আজকে আর সামনে আগাবো না। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যামোনিয়া জাতক, এটা নিয়ে হচ্ছে কথা বলবো। এটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়ার পার্ট, ঘনীভবনটা আমাদের শেষ হয় নাই, এখানে কিছু জিনিস জানতে হবে। এই অ্যামোনিয়া জাতক এবং হচ্ছে রিঅ্যাকশন, এবং হচ্ছে রিঅ্যাকশন কি কাজে লাগে, এই তিন পিস জিনিস জানলে আমাদের সেকেন্ড বিক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই বাসায় হচ্ছে এগুলো একটু রিডিং টিডিং দিতে থাকো, পড়তে থাকো, টাচে থাকো এগুলোর সাথে, তাহলে স্মুথ আগানো যাবে। আর যদি মনে করাই দিতে হয় বারবার তাহলে হচ্ছে খুব স্লো হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তোমাদেরকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।